তারেকের সঙ্গে তাইলে বৈঠক হওয়ার সম্ভাবনা কতটুকু আপনার মনে হচ্ছে? আপনার রাজনৈতিক পর্যবেক্ষণ কি বলছে? আপনার নানা সূত্র তো নিশ্চয়ই তৎপর। দেখুন, আপনার প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের তুলনা চলে। প্রফেসর ইউনূসের বাবা মা কেউই কিন্তু কখনো প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি ছিলেন না। আমাদের তারেক রহমানের মা 3-3 বার প্রধানমন্ত্রী ছিলেন, বাবা প্রেসিডেন্ট ছিলেন, সেনা প্রধান ছিলেন। সুতরাং আপনার কোনো কাউন্টেই তুলনীয় নন তারা। এবং তারেক রহমান একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে বড় হয়েছে, আপনার সেনানিবাসে বেড়ে উঠেছেন। সুতরাং আমাদের দুলা মিয়া সাহেবের পুত্র সেই রকম সুযোগ, গ্রুমিং এর আপনার অপরচুনিটি ডেফিনেটলি পাবে, এটা বলতেই হবে। তার মানে তাদের বৈঠকের কোন সম্ভাবনা আপনি দেখছেন না? আমার কথা কি শোনা যাচ্ছে? ক্ষীণতম সম্ভাবনা আছে বলে পণ্ডিত মহল মনে করেন না। যদি বৈঠকটা হয় তাহলে বিশেষ করে তার জাতির উদ্দেশ্যে ঈদ ভাষণ দেওয়ার পরে, ঈদ পূর্বকালে হয়তো হলেও হতে পারত, কিন্তু এই ভাষণ দেওয়ার পরে আপনি যেহেতু প্রফেসর ইউনূস ভব্যতার সীমা অতিক্রম করেছেন কোট আনকোট, ফলে এমত অবস্থায় আমাদের তারেক রহমান কোন মুখে তার সঙ্গে বৈঠক করবে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যদি বৈঠক হয় কোনোভাবে, বৈঠকের জন্য তো রজার রহমান ওরফে খলিলুর রহমান চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন রজার রহমান ওরফে খলিলুর মহোদয় তো নিজের সঙ্গে তুলনা করে বসেছেন তারেক রহমানকে, খেয়াল করে দেখেন। আপনার খলিল সাহেবের পিতামাতা কারোর নাম এই দেশবাসী জানে? তো কিভাবে তিনি নিজেকে তুলনা করলেন তারেক রহমানের সঙ্গে? এটা একটা বড় প্রশ্ন, এটা নিয়ে অনেকে প্রশ্ন করছে। অনেক বড় প্রশ্ন। যদি বৈঠক হয় সেক্ষেত্রে কি হতে পারে? আসলে তিনি তো নির্বাচনের একটা তারিখ ঘোষণা করলেন এপ্রিল মাসে। দেখুন, বৈঠকের ন্যূনতম সম্ভাবনা আছে বলে পণ্ডিত মহল মনে করেন না। সুতরাং যেটি হবার নয় সেটি নিয়ে আপনার স্পেকুলেট করে লাভ কি, বরং তারেক রহমানকে খাটো করা হবে। আচ্ছা, তার মানে কোনো বৈঠক হচ্ছে না, এক কাতারে বসিয়ে দেন। তার মানে কোনো বৈঠক হচ্ছে না, এটা প্রায় নিশ্চিত বলা যায়। আরেকটা বিষয় জানতে চাই, এই যে এপ্রিল মাসে নির্বাচনের কথা বললেন তিনি, গতকালকে আমরা আলোচনা করেছি, আপনিও ছিলেন, এপ্রিল মাসে নির্বাচনের কথা বললেন তিনি। আদতে কি এপ্রিলে নির্বাচন হবে বা নির্বাচনের কোনো পরিবেশ আছে এপ্রিল মাসে, নাকি তিনি জামাতের সমর্থন অব্যাহত রাখার জন্য নিজের প্রতি একটা নিজের অবস্থানকে শক্তিশালী করা এবং অজানা অদৃশ্য শক্তির দ্বারা তিনি রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘ সময় থাকার একটা পায়তারা কিনা? দেখুন, জামাতে ইসলামী বাংলাদেশের সবচাইতে সুশৃঙ্খল কর্মী বাহিনী আছে, সেটি প্রফেসর ইউনূস জানেন। এবং ক্রমে ক্রমে তিনি যেহেতু আপনার এক ধরনের ফান্ডামেন্টাল চিন্তায় আচ্ছন্ন এখন, সেই কারণেই আপনার তিনি ভাবছেন যে পিপল অফ দ্য বুক হিসেবে যেহেতু স্বীকৃতি দেয় ইসলাম, সুতরাং একটা ইন্টারফেইথ পার্সপেক্টিভে আলাপ আলোচনা করলেও করা যেতে পারে। আর আপনার এখানে জামাত যেহেতু সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক দল, সুতরাং তার আপনার যথেষ্ট আস্থা আছে জামাতের সংগঠন এবং সাংগঠনিক দক্ষতার উপরে। অন্তত একটি পক্ষকে তিনি যদি আপনার সন্তুষ্ট করতে পারেন, তাহলে তার পক্ষে লোক দাঁড়াবে, এমনটি তিনি মনে করেন। বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে বাইপাস করে, তাদেরকে এক ধরনের হেলাফেলা করে, তার ছোট একটি রাজনৈতিক যতই সুশৃঙ্খল বাহিনী থাকুক, জামাতের উপর মানুষের যে আস্থা নাই এটা তো পরিষ্কার। জামাতের একাত্তরের ভূমিকার কারণে এখনো মানুষ জামাতকে গ্রহণ করে নাই, যদিও তাদের একটা সুনির্দিষ্ট কর্মী বাহিনী আছে।
তারপর বিএনপির মধ্যে একটা বড় সংগঠনকে হেলাফেলা করা তার জন্য কতটা ঝুঁকি? দেখুন, প্রফেসর ইউনূস এখন এক ধরনের গ্যাম্বলিং এর মধ্যে নিজেকে নিয়োজিত করেছেন, হাই স্টেক গ্যাম্বল। সেটা আপনার জিতলে তিনি গাজী আর মরলে শহীদ, এরকম একটি জায়গায় নিজেকে নিয়ে দাঁড় করিয়েছে। তো ফলে জাতির ত্রাণকর্তা হিসেবে, বর্ষিয়ান অভিভাবক হিসেবে তিনি ভাবছেন তার এটাই সর্বোৎকৃষ্ট আপনার পথ খোলা আছে, আর কোনো অপশন খোলা নেই। এই যে বিএনপি গতকালকে স্টেটমেন্ট দিল এবং আজকে মির্জা ফখরুলও বললেন ডিসেম্বরেই নির্বাচন করতে হবে, এপ্রিলের কোনো সুযোগ নাই নির্বাচনের। তো এই জায়গায় আসলে কি ধরনের সংকট দেখছেন আপনি? নির্বাচন আদৌ ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা আছে কিনা, কিংবা আদৌ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে কিনা? দেখুন, আপনার অনেকেই মনে করেন যে প্রফেসর ইউনূস তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন যখন থেকে এই এনসিপি বলে দলটি গঠিত হয়েছে, এবং তার আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় আপনার দলটি পরিপুষ্ট যাতে হতে পারে সেই কারণে তিনি এই এপ্রিলে তারিখ ঘোষণা করেছেন, অর্থাৎ মাসখানেকের ছাড় দিয়েছেন। আপনার তার যে বাৎসল্য সেটি পরিষ্কার, সে কারণেই অনেকে মনে করেন যে তিনি নিরপেক্ষতা হারিয়েছেন। অনতিবিলম্বে মান সম্মান থাকতে তার পদত্যাগ করা উচিত, এবং তৃতীয় অন্তর্বর্তী সরকার গঠনের সময় অনিবার্য হয়ে দাঁড়িয়েছে, এবং 90 দিনের একটা ফ্রেমওয়ার্কে, অর্থাৎ ডিসেম্বরের আগেই আপনার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রয়োজনে সংবিধানের কাঠামোতে আপনার একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে, অথবা তৃতীয় অন্তর্বর্তী সরকার গঠিত হওয়াটা এখন সময়ের দাবি। ধন্যবাদ। এই তৃতীয় অন্তর্বর্তী সরকার হওয়াটা সময়ের দাবি, এর কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? এটি এখন অনিবার্য বাস্তবতা। যদি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সত্যিকার অর্থে জাতিকে উপহার দিতে হয়, তাহলে এছাড়া অন্য কোনো গত্যন্তর নেই। এই যে আপনি বলছিলেন তিনি নিরপেক্ষতা হারিয়েছেন, গতকালকের ভাষণে তো তিনি, অনেকেই বলছেন তার বক্তব্যগুলো একদম অসত্য, আমরা মিথ্যা বলবো না, কিন্তু অসামঞ্জস্য, অসত্য, এবং তিনি যা যা বলেছেন একটার সঙ্গে আরেকটা কাজের কোনো মিল নেই। এবং তিনি যে সংস্কারের কথা বলেছেন সেই সংস্কারগুলো তো উনি একটা বিরাট ফিরিস্তি দিয়েছেন যে শেখ পরিবারের যা কিছু নাম আছে সব সংস্কার করে দেওয়া হয়েছে। তো এগুলোই কি সংস্কার কিনা? সব মিলিয়ে আসলে তার প্রতি মানুষের আস্থা কি হারালো, নাকি এইসব কারণে আরো তিনি মানুষ তার প্রতি আরো আকৃষ্ট হলো? কি মনে হচ্ছে? দেখুন, আমি তো বলেছি আমাদের পর্যবেক্ষক তিনি দুটি ঈদের জামাতে উপস্থিত ছিলেন। প্রথম জামাতে যে পরিমাণ ইফোরিয়া লক্ষ্য করা গেছিল, আজকের জামাতে তার সিকি ভাগও উপস্থিত নেই। ফলে থেকেই বোঝা যায় তার প্রতি কতটা আকর্ষণ হারিয়েছে আমাদের ঈদ জামাতের মুসল্লিরা। এমত অবস্থায় এই যে ব্যারোমিটার, আপনি যদি ঈদের জামাতে উপস্থিত আপনার মুসল্লিদের ব্যারোমিটার হিসেবে বিবেচনা করেন, তাহলে আপনার সেটি পরিষ্কার হয়ে গেছে ইতিমধ্যে। আপনি খেয়াল করে দেখেন কয়জন তাকে আবারও 5 বছরের জন্য দেখতে চেয়েছেন। বাকি সব লোকজন ছিলেন কত দ্রুত সময়ের মধ্যে ঈদের ঈদগাহ পরিত্যাগ করতে পারেন, বাড়ি চলে যেতে পারেন। এবং আপনার প্রফেসর ইউনূসের আপনার স্টাইলে পরিবর্তন এসছে নামাজে, এটাও নিশ্চয়ই সবাই খেয়াল করেছেন। আপনার তিনি এখন যথেষ্ট সাবধানতা অবলম্বন করছেন, মাস্ক পরে ফেলেছেন যাতে ওমিক্রন আক্রান্ত হতে না হয়, যেটি ইম্পেন্ডিং। তিনি অন্য সবার চাইতে অনেক বেশি সচেতন এই ব্যাপারে। খেয়াল করে দেখেন তার জন্য পুরো জাতিকে অপেক্ষা করতে হয়েছে। তিনি একটি অস্ত্রোপচার শেষ করে তারপর কিন্তু প্যারিস থেকে ঢাকায় পদার্পণ করেছেন, এবং 3 দিন তার কারণে সরকার গঠন করা বিলম্বিত হয়েছে।
একেবারে। এই যে আপনি বলছিলেন ঈদের জামাতে তার প্রতি মানুষের আগ্রহ কমছে, এইটা তো একটা ভয়ও থাকতে, একটা প্যানিক থাকতে পারে মানুষের, যে গত ঈদের জামাতে গিয়ে তারা 1 ঘন্টা আটকা পড়ে গেছিলেন, গেট সব বন্ধ হয়ে গেছিল, এই ভয়েই হয়তো মানুষ যায় না যে গেট যদি আবার বন্ধ হয়, নাকি সেরকম কিছু নাকি? হতে পারে, অথবা তারা শ্রদ্ধা হারিয়েছেন। আগের মতো আপনার জনপ্রিয়তা আকাশচুম্বী নয়, এখন তলানিতে এসে পৌঁছেছে। এটা কি উনি টের পাইতেছেন কিনা? সেটা রিসেপটিভ, এটা তো পরিষ্কার বোঝা যায়। চার্চীয় কায়দায় এবার তিনি নামাজ পড়া থেকে বিরত থেকেছেন, চেয়ার টেবিল এবং গ্লাস উধাও হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, জি বলেন। আমরা যে সমালোচনাগুলো করছি তিনি কিন্তু কগনিজেন্সে নিচ্ছেন। এটা সর্বশেষ প্রমাণ হচ্ছে আজকের এই ঈদের জামাত। আপনি তো গত ঈদের জামাতের পরে বলেছিলেন যে সারা দেশে প্রত্যেক মসজিদে খুতবা ওনার নামে হওয়া দরকার, সেটার প্রতি শুক্রবারে ডেফিনেটলি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মানে আমরাই তো লজ্জায় পড়ে গেছি এই প্রস্তাবনা হাজির করে, কারণ আজ পর্যন্ত তিনি সরকার প্রধান হওয়ার পর কেউ তাকে কোনো জুম্মার নামাজে দেখেনি। সুতরাং তার নামে যদি এখন খুতবা পড়ানো শুরু হয় তাহলে তো ওনার জন্য একেবারে অত্যাবশ্যক ফরজ হয়ে দাঁড়াবে। কোনোভাবেই কিন্তু তিনি বাসায় বসে জুম্মার নামাজ আর পড়তে পারবেন না। জুম্মার নামাজের বিকল্প হিসেবে তিনি জোহরের নামাজ আদায় করতে পারেন, সেটা হয়তো লোকচক্ষুর আড়ালে তিনি করছেন, আমরা কে বা জানে। যদি আবার স্বধর্মে ফিরে এসে থাকে, পিতৃপুরুষের ধর্মে ফিরে এসে থাকে। এই যে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকলে জুম্মার নামাজে যাওয়ার ওই সময় তো কাজ থাকে। দেখুন, আপনার ক্যাবিনেট ডিভিশনের সার্কুলারই আছে, আপনার মধ্যাহ্ন ভোজের বিরতি এবং নামাজের বিরতি পরিষ্কার। আর শুক্রবার তো আপনার আমাদের লাল শুক্রবার, এটি সাপ্তাহিক ছুটির দিন, মুসলিম ডে অফ সাবাত। সুতরাং তিনি কোনো অজুহাতই এখানে দেখানোর সুযোগ পাচ্ছেন না। তার মানে নামাজ না পড়ে। আপনি যে প্রস্তাব দিয়েছিলেন খুতবার, তাহলে কি খুতবা পাঠ করা যাবে না? এখন ধরুন একজন লোক যিনি শুক্রবার আপনার জুম্মার নামাজে শামিল হন না, একজন লোক যিনি হজব্রত পালনকে উপেক্ষা করেন, যেটি তার জন্য ফরজ, তিনি একজন সামর্থ্যবান ব্যক্তি। সুতরাং এই অবস্থায় তিনি যদি বলেন যে তিনি গরিব মানুষ, তার হজ করার সামর্থ্য নাই, অথবা শারীরিকভাবে তিনি অক্ষম, তাহলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন কেন? সরকার পরিচালনার দায়িত্ব নিলেন কেন? সুতরাং কোনো ওজোর আপত্তি খাটবে না। ইসলামে আপনার যা কিছু আছে পরিষ্কার স্বচ্ছ, এখানে দ্বিচারিতার কোনো সুযোগ নেই। আরেকটা প্রশ্ন করি, যে আপনি দেখেছেন গত আমাদের এখানে রেওয়াজ হচ্ছে রাষ্ট্রপতি সব সময় ঈদগায় ঈদের জামাত আদায় করেন এবং দুটি ঈদেই তিনি যদি ঢাকা না ছাড়েন, এবং সাধারণত রাষ্ট্রপতি সবসময় ঢাকাতেই ঈদ করেন, যত রাষ্ট্রপতি আমরা দেখেছি। কিন্তু বর্তমান রাষ্ট্রপতিকে আমরা গত ঈদেও দেখলাম না, মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে, এবং মহামান্য রাষ্ট্রপতি এবার ঈদও ঈদগায় জামাত করলেন না কেন? মানে কি কারণে? তাকে বাধা দেওয়া হচ্ছে, নাকি আসলে স্নায়ুযুদ্ধ চলছে দুইজনের মধ্যে, নাকি আসলে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির মুখ দেখতে চান না? এই পরিস্থিতি কি রাষ্ট্রপতি ঈদগায় আসতেছেন না? কি মনে হচ্ছে আপনার কাছে? দেখুন, দুজনের সঙ্গে দেখা হয়েছে এমন একমাত্র ব্যক্তি হচ্ছেন আমাদের মাননীয় সেনা প্রধান এবং তার সহযোগী। তারা দুজন সৌজন্য সাক্ষাৎ করতে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টা দুজনের সঙ্গে সমীপে হাজির হয়েছেন। সুতরাং তিনি ভালো বলতে পারবেন। আর এখানে আপনার যে বিতর্কটা আপনার নতুন করে দেখা দিয়েছে, সেটি হচ্ছে অ্যাংলিকান চার্চের হেড কিং চার্লস III, তার সঙ্গে অ্যাওয়ার্ড নিতে যাবেন তার কাছে, এবং সেটি নাকি মহামান্য রাষ্ট্রপতির গ্রহণ করবার কথা। এখন সেখানেও তিনি না গিয়ে সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনূস যাচ্ছেন। এই যে মেডালিয়ানটা, সেটি হারমোনি অ্যাওয়ার্ড, এটি কি ব্যক্তি প্রফেসর ইউনূসের জন্য নির্ধারিত ছিল, না সরকার প্রধান, না রাষ্ট্রপ্রধান? এই বিষয়গুলো পরিষ্কার করা দরকার। আমাদের সম্মানীয় শফিক মহোদয় আশা করি আমাদের এই যে তৃষ্ণা সেটি নিবারণে সহায়ক হবে।